দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প রক্ত বৃষ্টির রাত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম চন্দনডিহি। গ্রামের শেষেই ছিল একটি পরিত্যক্ত দোতলা বাড়ি। সবাই সেটাকে বলতো লাল বাড়ি, কারণ বর্ষার কিছু রাতে বাড়িটির দেওয়াল থেকে রক্তের মতো লাল জল গড়িয়ে পড়ত। গ্রামের মানুষ বিশ্বাস করত বাড়িটা অভিশপ্ত। প্রায় 25 বছর আগে এই বাড়িতে থাকতেন জমিদার হরিনাথ রায়। তার একমাত্র মেয়ে রূপালী ছিল খুব সুন্দরী ও শান্ত স্বভাবের, কিন্তু এক ঝড়ের রাতে রূপালী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে বাড়ির ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ আসতো, কখনো জানলায় সাদা শাড়ি পরা এক ছায়া দেখা যেত। সবশেষে পুরো পরিবার বাড়ি ছেড়ে চলে যায়। ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতো অর্ক, অভিজিৎ আর রিয়া। তারা লালবাড়ির গল্প শুনে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে তারা এক বর্ষার রাতে বাড়িতে পৌঁছালো। বাড়ির ভেতর ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। দেওয়ালে পুরনো ফাটল, ছাদের কাঠ ভাঙা, তবুও সব কিছু যেন অস্বাভাবিক নীরব। রাত 1টা নাগাদ হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হলো। অর্ক জানলার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। বৃষ্টির জল লাল রঙের, মনে হচ্ছিল আকাশ থেকে রক্ত ঝরছে। ঠিক তখনই উপরের তলা থেকে কিছু শব্দ ভেসে এলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। 3জন সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে একটি ঘরের দরজা আধ খোলা ছিল। দরজাটা ঠেলে খুলতেই তারা দেখতে পেল ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। আর আয়নায় দেখা যাচ্ছে একজন সাদা শাড়ি পরা মেয়ে, কিন্তু ঘরের বাস্তবে কেউ নেই। রিয়া কাঁপা গলায় বলল, ওটা কে? হঠাৎ আয়নার ভেতরে একটি মেয়ের মাথা ঘুরিয়ে সরাসরি তাদের দিকে তাকালো। তার চোখ দুটো পুরো কালো। তারপর আয়নার কাছে ধীরে ধীরে ফুটে উঠল কয়েকটি শব্দ, আমাকে খুঁজে বের করো। হঠাৎ ঘরের সব দরজা জানলা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে উঠল, আর আয়নার ভেতরে মেয়েটি ধীরে ধীরে কাঁচের বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। অর্ক, অভিজিৎ আর রিয়া আতঙ্কে পিছিয়ে গেল। মেয়েটি সাদা শাড়ি, ভেজা, আর মুখে অদ্ভুত এক বিষণ্ণতা, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে কোনো কথা বলল না, শুধু আঙুল তুলে ঘরের এক কোণের দিকে দেখালো। হঠাৎ একটা আওয়াজ করে আয়নাটি ভেঙে গেল। চারদিকে কাঁচ ছড়িয়ে পড়ল, আর সেই মেয়েটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রিয়া কাঁপা গলায় বলল, ও কি আমাদের কিছু দেখাতে চাইছিল? অর্ক টর্চের আলো ঘরের কোণায় ফেলতেই দেখতে পেল পুরনো কাঠের মেঝেতে একটা অদ্ভুত দাগ। মনে হচ্ছিল সেখানে কোনো সময় ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারা মেঝের উপর হাত বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ অভিজিতের হাত একটা লোহার রিংয়ের ওপর পড়ল। রিংটা টানতেই মেঝের একটা অংশ খুলে গেল। নিচে দেখা গেল অন্ধকারে ঢাকা একটি গোপন সিঁড়ি। সিঁড়িটা অনেক নিচে নেমে গেছে। 3জন একে অপরের দিকে তাকালো। ফিরে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু কৌতূহলে তাদের এগিয়ে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। নিচের একটা ছোট্ট ঘর। ঘরের চারিপাশে পুরনো বাক্স আর মরচে ধরা শিকল। মাঝখানে একটা কাঠের সিন্দুক। সিন্দুক খুলতেই তারা একটি ডায়েরি পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, রূপালীর শেষ কথা। অর্ক পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, বাবা আমাকে এই ঘরে আটকে রেখেছিল। আমি গ্রামের এক সাধারণ ছেলেকে ভালোবাসতাম, তাই তিনি আমাকে সবাই থেকে লুকিয়ে রেখেছেন। আজ 3 দিন হলো আমি এই অন্ধকার ঘরে বন্দি। কেউ আমার কান্না শুনতে পায় না। পাতাগুলো পড়তে পড়তে 3জনের গা শিউরে উঠল। শেষ পাতায় লেখা, আমি আর বাঁচব না। যদি কেউ এই ডায়েরি খুঁজে পায়, সত্যিটা সবাইকে জানিও। হঠাৎ ঘরের এক কোণ থেকে এক শব্দ ভেসে এলো, সত্যিটা বলো। টর্চের আলো ফেলতেই তারা দেখতে পেল দেয়ালে অসংখ্য হাতের ছাপ, সবগুলো যেন লাল রঙের আঁকা। ঠিক তখনই উপরে বজ্রপাত হলো। পুরো বাড়ি কেঁপে উঠল, আর সিন্ধুকের নিচে লুকিয়ে থাকা একটা কঙ্কাল দেখা গেল। কঙ্কালের হাতে একটি রূপোর নুপুর। রিয়া ভয়ে
চিৎকার করে উঠল, কারণ নুপুরটির ওপর খোদাই করা ছিল রূপালী। তারা বুঝতে পারল রূপালী কখনোই নিখোঁজ হয়নি, তাকে এই গোপন ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারিদিকে আবারও সেই শব্দ শুরু হলো, কিন্তু এবার শুধু একজন নয়, শত শত কণ্ঠে একসঙ্গে বলছে খুনি এখনও বেঁচে আছে। আর ঠিক সেই মুহূর্তে অর্কের ক্যামেরায় একটি মুখ ধরা পড়ল, একটি বৃদ্ধ মানুষের মুখ। অর্কের হাত কাঁপছিল। সে ক্যামেরা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কোঁচকানো চামড়া, সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত ভয়। কিন্তু ঘরের ভেতরে এমন কিছু ছিল না। হঠাৎ ক্যামেরা থেকে কর্কর শব্দে ভেসে এলো। তারপর স্ক্রিনে নিজে থেকেই একটা ভিডিও চালু হয়ে গেল। ভিডিওটি ছিল বহু বছর আগের সাদা কালো দৃশ্য। সেখানে দেখা গেল একজন যুবক মাটির নিচে এক গোপন ঘরের দরজা বন্ধ করছে, আর তার পাশে দাঁড়িয়ে সেই একই মানুষ। তখন অবশ্য সে তরুণ। ভিডিওর শেষে একটি নতুন নাম ভেসে এলো, গদাধর রায়। অভিজিৎ মনে করতে পারল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির নাম গদাধর রায়। বয়স প্রায় 90, আর তিনি একসময় জমিদার হরিনাথের বিশ্বস্ত কর্মচারী ছিলেন। ঠিক তখনই ঘরের ভেতরে বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। দেওয়ালে ঝোলানো মরচে ধরা শিকলগুলো নিজে থেকেই নড়তে লাগলো। শব্দে পুরো ঘর কেঁপে উঠল। রিয়া ভয়ে কাঁদতে শুরু করলো। কিন্তু সেই মুহূর্তেই আবার রূপালীর ছায়া দেখা গেল। এবার তার চোখ কালো নয়, চোখে জল। সে ধীরে ধীরে হাত তুলে ওপরের দিকে ইশারা করলো। মনে হচ্ছিল সে তাদের কিছু বলতে চাইছে। দরজাটা হঠাৎ খুলে গেল। তিনজন আর এক মুহূর্ত দেরি করলো না। তারা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। সকালের আলো ফুটতেই তারা গ্রামের বৃদ্ধ গদাধর রায়ের বাড়িতে পৌঁছালো। বৃদ্ধ তাদের দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ তারা তার সামনে রূপালীর ডায়েরি আর নুপুর রেখে দিয়েছিল। কাঁদতে কাঁদতে গদাধর বলল, আমি কাউকে মারতে চাইনি, জমিদার বাবুর আদেশ ছিল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। রূপালীর হত্যা করেনি হরিনাথ রায়, কিন্তু তাকে গোপন ঘরে বন্দি করার পরিকল্পনা সাহায্য করেছিল গদাধর। মেয়েটি সাহায্যের জন্য কাঁদলেও সে দরজা খোলেনি। কয়েকদিন পর রূপালী সেখানেই মারা যায়। সত্যটা বলার পর হঠাৎ বৃদ্ধর বুক চেপে মাটিতে পড়ে গেল। মুখে শুধু একটাই কথা, ক্ষমা করো। সেই রাতেই গদাধরের মৃত্যু হয়। কিন্তু গল্প এখনও শেষ নয়, কারণ পরের অমাবস্যার রাতে অর্ক তার ক্যামেরার ফুটেজে দেখতে পেল আবার এক ভয়ঙ্কর গল্প। দেখতে গিয়ে অবাক হয়ে গেল। ভিডিও একেবারে শেষ অংশে দেখা গেল লালবাড়ির ছাদে সাদা শাড়ি পরা রূপালী দাঁড়িয়ে আছে। তার চোখ আর কোনো কষ্ট, তার মুখে আর কোনো কষ্ট নেই। সে ধীরে ধীরে হাসলো, তারপর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এরপর আর কখনো লালবাড়িতে রক্তবৃষ্টি দেখা যায়নি, কান্নার শব্দ শোনা যায়নি। গ্রামের মানুষ বিশ্বাস করে বহু বছরের পরে অবশেষে রূপালীর আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু আজও বর্ষার অন্ধকার রাতে কেউ যদি লালবাড়ির সামনে দাঁড়ায়, মাঝে মাঝে ভাঙা জানালায় এক মুহূর্তের জন্য একটি সাদা ছায়া দেখা যায়। আর তখনই দূর থেকে ভেসে আসে নূপুরের শব্দ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।